সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে রবীন্দ্রনাথ সাহিত্যের স্বভাব ধর্ম সম্বন্ধে বলিয়াছেন, বাহিরের জগৎ আমাদের মনের মধ্যে প্রবেশ করিয়া আর একটা জগৎ হইয়া উঠিতেছে। তাহাতে যে কেবল বাহিরের জগতের রং, আকৃতি, ধ্বনি প্রভৃতি আছে তাহা নহে, তাহার সঙ্গে আমাদের ভালো লাগা মন্দ লাগা, আমাদের ভয় বিস্ময়, আমাদের সুখ দুঃখ জড়িত। তাহা আমাদের হৃদয়বৃত্তির বিচিত্র রসে নানাভাবে আভাসিত হইয়া উঠিতেছে। এই হৃদয়বৃত্তির রসে জারিয়া তুলিয়া আমরা বাহিরের জগৎকে বিশেষ রূপে আপনার করিয়া লই। একথা সত্য বটে যে সাহিত্যের দেহ স্বভাব অর্থাৎ বহিঃপ্রকৃতির উপাদানে নির্মিত। পরিদৃশ্যমান জগতের মাটি, রূপ, রস ও গন্ধ লইয়াই সাহিত্যের বিচিত্র সৃষ্টি, কিন্তু অপরদিকে তাহা স্বভাব অতিরিক্তও বটে। সাহিত্য সৃষ্টির মূলে দুটি উপাদানই সমান কাজ করে, একটি বাহিরের জগৎ, অপরটি কবির অন্তরের জগৎ। রবীন্দ্রনাথের কথায় বলা যাইতে পারে, অন্তর হতে আহরি বচন, আনন্দলোক করি বিরচন, গীত রসধারা করি সিঞ্চন, সংসার ধূলিজালে। সংসার ধূলিজালের মধ্য হইতে কাব্য ও সাহিত্যের উপাদানকে কবি গ্রহণ করেন এবং অন্তর্লোকের উদাত্ত সুরের মায়াজালে সে কথাকে পরিণত করেন সঙ্গীতে। ইহাই প্রজাপতি কবিদের ধর্ম। বস্তু জগৎকে তাঁহারা যে পথে পরিচালিত করেন, জগৎ সেই পথেই পরিচালিত হয়। কবির বাহিরের যে জীবন, সেটা নিতান্তই অসম্পূর্ণ, তাহা স্বভাবানুগ বটে, বাস্তবও বটে, কিন্তু তাহাতে শিল্পের সুষমা নাই। কবির অন্তরস্থিত জীবন দেবতা অলক্ষ্যে থাকিয়া তাই কবিকে পরিচালিত করেন রস ও মায়ার অলৌকিক জগতের পথে। এই সাদামাটা নিতান্ত বাস্তব জীবনটা পাখির কুজন, রাজপথে জনতার অবিশ্রাম যাওয়া আসা, সংসারের তুচ্ছতা, শ্রান্তি ক্লান্তি এক স্বর্গীয় সুষমায় অ্যাপোলো দেবের স্বর্ণ বীণাধ্বনিতে ঝংকৃত হইয়া ওঠে। জীবন দেবতার কাছে কবিতাই প্রশ্ন করেন, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী আমার প্রভাত, আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে। বর্ষা শরতে বসন্তে ও শীতে ধ্বনিয়াছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তবে একেলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুলি সিঞ্চনে, গেঁথেছ কি মালা পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কবির এই জীবন দেবতা মায়ারাজ্যের সোনার কাঠি হাতে লইয়া হাজির হন। বাস্তবের রাজকন্যা এতদিন পরিচিত গৃহকণ্ঠীর পালঙ্কে ঘুমাইতেছিল। সে সোনার কাঠির স্পর্শে তাহার যুগ যুগান্তের নিদ্রা ভঙ্গ হইল। তারপর স্বর্গ নামিয়া আসিল মানুষের মাটির ঘরে। মানুষের হৃদয়ের সহিত অনন্ত সেতু রচিত হইল। তখন সুখ হাসি হইল আরও উজ্জ্বল, নয়নের জল হইল সুন্দর। স্বভাবের সহিত স্বভাব অতিরিক্তের এই মধুর মিলনই সাহিত্য। বাচ্যার্থকে ছাড়াইয়া ব্যঞ্জনার্থই যেমন কাব্যের প্রাণ, তেমনি বস্তুসীমাকে ছাড়াইয়া তাকে এড়িয়ে নহে, বাস্তব অতীতকে প্রকাশ করাই সাহিত্যের ধর্ম। স্বভাবের সহিত স্বভাব অতিরিক্তের এই মধুর মিলনই সাহিত্য। বাচ্যার্থকে ছাড়াইয়া ব্যঞ্জনার্থেই যেমন কাব্যের প্রাণ হয়েছিল, তেমনি বস্তুসীমাকে ছাড়িয়ে
এর প্রকাশ। একথা আমরা আগেও বলেছি। সাহিত্য সমাজের দর্পণ, একথা অবশ্য স্বীকার করিবার কোনো উপায় নাই। কবি প্রতিভা বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশিত হইতে পারে না। জাতীয় জীবনধারা, ঐতিহ্য, কৃষ্টি, পারিপার্শ্বিক অবস্থা এসবের কোনোটিকেই কবি অস্বীকার করিতে পারেন না। বেদব্যাস কি তাহার ৮৮ পর্ব মহাগ্রন্থের মধ্যে সমাজ ও বহিঃপ্রকৃতিকে অস্বীকার করিয়া পারিতেছিলেন? মিল্টনের প্যারাডাইস লস্ট সেটি কি বস্তু বিশ্বকে ছাড়াইয়া স্বর্গোদ্যানের সুখী দম্পতি আদম ও ইভের জীবন কাহিনীকে বর্ণনা করিলেও তিনি কি তাঁহার রচনা হইতে ষোড়শ শতাব্দীর ইংল্যান্ডের প্রচলিত দেশাচার ও সমাজ জীবনের আশা আকাঙ্ক্ষাকে বাদ দিতে পারিয়াছিলেন? কিন্তু তৎসত্ত্বেও তাহাদের রচনা এই বস্তুপুঞ্জ বা স্বভাবকে ছাড়াইয়া কবি মানুষের অমৃত রসায়নটিকেই বড় করিয়া তুলিয়াছে। রামায়ণ মহাভারতে আমরা ভারতবর্ষের বস্তু জীবনের একটা বিস্তৃত অধ্যায়ের পরিচয় পাই সত্য, কিন্তু তৎসত্ত্বেও একথা বলিতে দ্বিধা নাই যে বস্তু জীবনের সহিত পরিচিত হইবার মানুষেই আমরা রামায়ণ মহাভারত পড়ি না। তাহা হইলে আমাদের নিশ্চয়ই মনুসংহিতা পড়িতাম। রামায়ণ মহাভারতের ভিতরে কবি হৃদয়ের এক সার্থক রসাভিব্যক্তি অনবদ্য করে তুলেছে বলিয়াই তাহা আমাদের আদরের সামগ্রী। রবীন্দ্রনাথ জগতের উপর মনের কারখানার জয়যাত্রার কথা ঘোষণা করিয়াছেন। এই মন কবির মন, তাহা নিরন্তর জগতের উপর প্রভুত্ব করিয়াছে। আপন মনের মাধুরী মিশাইয়া কবি সে জগৎকে নিত্য নবরূপে গড়িয়া তুলিতেছেন। এ সৃষ্টি চলিতেছে কবির সচেতন মনের অজ্ঞাতে। আপন অজান্তে কবি যে কখন এই বস্তু স্বভাবকে অতিক্রম করিয়া বসিয়া আছেন তাহা কবি নিজেই জানেন না। বাল্মীকি যখন সরাহত ক্রঞ্চি শোকে পৃথিবীর সর্বপ্রথম কবিতা উচ্চারণ করিয়াছিলেন, তখনও তাহার মুখে আমরা শুনিয়াছি কিমিদং ব্যাহৃতং ময়া। বাল্মীকির সচেতন মন নিতান্ত গদ্যময় ভাষায় ক্রঞ্চবধূর মৃত্যুতে সমবেদনা জানাইতে পারিত, কিন্তু তাহার অবচেতন মন বস্তুর অতিরিক্ত শ্লোকগাথা উচ্চারণ করিল। ইহাতে বস্তুর সব কথাই আছে, কিন্তু সেই বাস্তব অনুক ব্যাচ্যার্থেই ইহা থামিতে থাকি নাই। জীবনের অন্তঃস্থলের এক সুগভীর মর্মবাণীতেই ইহা ব্যক্ত করিয়াছে। রবীন্দ্রনাথের সুপ্রসিদ্ধ স্বপ্ন কবিতাটির কথা এই প্রসঙ্গে ধরা যাক। দূরে, বহু দূরে উজ্জয়িনীপুরে কবির প্রিয়ার সহিত স্বপ্নলোকে সাক্ষাতের দৃশ্যটি এক রোম্যান্টিক কল্পনা পরিবেশিত করিয়াছে। প্রিয়ার রূপবর্ণনায় কবি বাস্তবকে কোথাও অস্বীকার করেন নাই। ইতিহাসের সত্যের সহিত বস্তু জগতের সত্যের বর্ণনায় কোথাও বিরোধ নাই। নিপতরু শোভিত প্রিয়ার ভবনটিও যথাযথরূপে উপস্থাপিত হইয়াছে। কোনো ঐতিহাসিকের হাতে পড়িলে দৃশ্য স্থান কাল পাত্রটি ইতিহাসের নির্মম রথচক্রে পৃষ্ঠ হইয়া সমগ্র ঘটনাটি ইতিহাসের একটি গবেষণাধর্মী চিত্রণে পরিণত হইত। কিন্তু কবি মানুষ এই দৃশ্যটিকে মাধুরীর সাহায্যে বস্তু হইতে রস ও মায়ার রাজ্যে উত্তরিত করাইয়াছেন। মোড়ে হেরি প্রিয়া, ধীরে ধীরে দীপখানি দ্বারে নামাইয়া আইল, মোর হস্তে হস্ত রাখি, নীরবে শুধালো শুধু সকরুণ আখি, হে বন্ধু আছো তো ভালো? মুখে তার চাহি কথা বলিবারে গেনু, কথা আর নাহি। দীর্ঘ শতাব্দীর শেষে কবির সহিত কবি প্রিয়ার এই মিলনের অব্যক্ত পরিবেশটি এক
অপরূপ রসসুধায় মণ্ডিত হইয়া উঠিয়াছে। রজনীর অন্ধকার উজ্জয়িনী করি দিল লুপ্ত একাকার। দীপ দ্বারপাশে কখন নিবিয়া গেল দুরন্ত বাতাসে। শিপ্রা নদী তীরে আরতি থামিয়া গেল শিবের মন্দিরে। বস্তু স্বভাবকে অতিক্রম করিয়া বাস্তব অতীত আদর্শ জগৎ কিভাবে মায়ারাজ্যে সৃষ্টি করিয়াছে, এই কটি স্তবকই তাহার শ্রেষ্ঠ প্রমাণ। কবির এই স্বপ্ন, এ স্বপ্নের ভিতর যেমন অবাস্তবতার অন্ধকার নাই, তেমনি বস্তু জগতের অসম্পূর্ণতাও নাই। এখানে স্বপ্নই বাস্তব, বাস্তবই স্বপ্ন। এখানে কবি শ্রেষ্ঠত্ব। তিনি ধরণীর মৃত্তিকা হইতে নেন রস, আর আকাশ হইতে আলো। তাই শ্রেষ্ঠ কবির কাব্য এই আলো ছায়ার নৃত্য। তাহার পা দুটি মাটিতে আছে, কিন্তু মন আছে ঊর্ধ্ব জগতের পানে।